এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তোমরা জানো যে আমাদের চ্যানেলে জিকে, লজিক্যাল রিজনিং কিংবা ইংলিশ, ম্যাথের ওপর অনেক ক্লাস এসেছে, সেটা প্লেলিস্টে দেওয়া আছে। তার সাথে এটাও তোমরা জানো যে আমাদের 15টা প্র্যাকটিস সেট ছিল গ্রুপ সি এবং গ্রুপ ডির ওপর, যেখানে সেই প্র্যাকটিস সেটগুলো থেকে বেশ কিছু আমরা সেশন করিয়ে দিয়েছিলাম। আজকে আমি যেটা করাবো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের ওপর। দেখো প্র্যাকটিস সেট 11 লেখা আছে, ভয় পাবে না কেউ। অলরেডি 10টা প্র্যাকটিস সেট জেনারেল অ্যাওয়ারনেসের ওপর এই কালার কম্বাইন্ডে অলরেডি আপলোডেড আছে, প্লেলিস্টে গিয়ে চেক করে নাও। আজকে 11 নম্বর প্র্যাকটিস সেটটা তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের কালার কম্বিনেশন। দেখো ইংলিশের এবং জেনারেল অ্যাওয়ারনেস, লজিক্যাল রিজনিং, এরিথমেটিকের এই কালার কম্বিনেশনই তোমরা প্লেলিস্টে পাবে, কিন্তু সব কটাই ক্লিয়ার। এবার বাকি যেগুলো রয়েছে সেগুলো তোমাদের করিয়ে দিচ্ছি। আজ থেকে সেটা আপলোড হতে থাকলো, পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের অবশ্যই তার আগেই হয়ে যাবে, অনেক আগেই হয়ে যাবে। তোমরা শুধু আমাদের সাথে থেকো। চলো আজকে 20 অর্থাৎ 20টা তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের উপর কোয়েশ্চেন আসবে। সেই 20টা ওই 11 নম্বর প্র্যাকটিস সেটে কি কি আছে সেগুলো একটু সলভ করে দিই। তার পাশাপাশি আরও যে অপশানগুলো আছে সেগুলো একটু বিশ্লেষণ করে দেবো। তোমরা ইনফরমেশন আমার সাথে সাথে পড়তে থাকো এবং দরকার হলে তোমরা নোটবুকে লিখতেও থাকো। চলো আজকে 11 নম্বর প্র্যাকটিস সেটের 1 নম্বর কোয়েশ্চেন দেখো কি দেওয়া আছে। প্রথম কোয়েশ্চেনে দেওয়া আছে যে সিন্ধু সভ্যতার সাইট কালীবঙ্গান সেটা কোন রাজ্যে অবস্থিত। তোমাদের জন্য আমি ইংরাজিতেও দিয়ে দিয়েছি, যার একটু প্রবলেম ইংরাজি দেখে নিও। 4টি অপশান দেওয়া আছে, রাজস্থানে, গুজরাটে, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ। 4টি অপশান দেওয়া আছে। তো তোমরা জানো এটা খুব একটা উল্লেখযোগ্য এবং নামকরা সাইট সিন্ধু সভ্যতা বা হরপ্পা মহেঞ্জোদারো যুগীয় সভ্যতায়, তাই তো। তো কালীবঙ্গান কোথাকারের? তা কালীবঙ্গান হচ্ছে তোমার রাজস্থানে। তো রাজস্থানের একটা সাইট হচ্ছে কালীবঙ্গান। তো যেখানে তোমরা জানো যেখানে আমরা ধান চাষের প্রমাণ সেইটা রয়েছে, ধান চাষ এটা রয়েছে। তারপরে তোমার যজ্ঞকুণ্ড এটাও রয়েছে, যজ্ঞকুণ্ড। তারপরে তোমার খেলনা, ঠিক আছে। এই রিলেটেড নানা রকমের আমরা প্রাচীন জিনিসপত্র পেয়েছি কোথায়? যে রাজস্থানের কালীবঙ্গানে, এটা তোমরা জানো নিশ্চয়ই। এবার বাকি দেখো গুজরাটের উল্লেখযোগ্য যদি সাইট বলি, গুজরাটের উল্লেখযোগ্য সাইটের মধ্যে সবাই জানো যে একটা আছে, সেটা হচ্ছে লোথাল, যেটা বিশ্বের প্রাচীনতম বন্দর, জানো এটা। আচ্ছা, এর পাশাপাশি উত্তরপ্রদেশের যদি বলি কোনো সাইট আছে কিনা, স্যার হ্যাঁ আছে, তার নাম হচ্ছে আলমগীরপুর। আর অ্যাজ মধ্যপ্রদেশে সেরকম কোনো বিখ্যাত সাইট নেই সিন্ধু সভ্যতায়, তো সেই জন্য আমি এটা বলছি না। বাকি আলাদা আলাদা যে সাইটগুলো আছে বা আলাদা আলাদা জায়গাগুলো আছে সেটা আমি বলে দিলাম। তাহলে প্রথম কোশ্চেনের উত্তর কি হবে? সেটা হচ্ছে রাজস্থান। ক্লিয়ার? তো চলো আমরা যাব সেকেন্ড কোশ্চেনে। দেখো সেকেন্ড কোয়েশ্চেনটা যে সিন্ধু সভ্যতা কি কোয়েশ্চেন? সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান দাইমাবাদ, এটাও কিন্তু একটা প্রত্নতাত্ত্বিক স্থান সিন্ধু সভ্যতাতে, দাইমাবাদ। সেটা কোন নদীর তীরে অবস্থিত? এবার আমি কিন্তু বলিনি এটা কোন রাজ্যে অবস্থিত, তাই না? এবার বলছি এটা কোন নদীর তীরে অবস্থিত। তোমাদের সামনে 4টি অপশান আছে, দেখো যে কৃষ্ণা, নর্মদা, বানাস নাকি প্রভারা। তা প্রথম কথা স্যার, এই যে দাইমাবাদ এই জায়গাটা স্যার কোন রাজ্যে বর্তমানে পড়বে? এখন যে জায়গাটা পড়বে এটা হচ্ছে মহারাষ্ট্রে পড়বে। ক্লিয়ার? মহারাষ্ট্রে পড়ে এখন হচ্ছে এই দাইমাবাদ জায়গাটা। স্যার কোন নদীর তীরে? এটা তো এখানে দেওয়াই আছে প্রশ্নটা। তো যারা অপশান ডি করছো তারা অবশ্যই ঠিক করছো যে প্রভারা এই নদীর তীরে হচ্ছে সিন্ধু সভ্যতা। বাকি দেখো কৃষ্ণা নদী যদি আমাদের সাউথ ইন্ডিয়াতে, সেখানে অ্যাজ সেরকম কিছু নেই। নর্মদার বা বানাস এইসব নদীর পাশেও অ্যাজ খুব বড় কোনো সাইট নেই, ছোটোখাটো সাইট থাকতে পারে। বাট এই সাইটটা মহারাষ্ট্রে অবস্থিত এবং এখানে অবস্থিত। রাজ্যের যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে না, তোমাদের 20 মার্কস আছে জেনারেল অ্যাওয়ারনেসে। তো তোমাদের ওই 20 মার্কসের মধ্যে 20 মার্কস তোমরা যদি পেতে পারো তো খুব ভালো হয়। তো সেই জন্যই আমাদের প্রয়াস ছিল এবং সেগুলো আমি বাকিটা করিয়েও দিচ্ছি। আরও অনেক ভিডিও করেছি, সেগুলো একটু দেখে নিও প্লেলিস্ট। তো চলো আমরা আজকে 3 নম্বর কোশ্চেনে চলে আসি, প্র্যাকটিস সেট 11। 3 নম্বর কোশ্চেন বলছে রাজ্যের নিচের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই। দেখো এরকম সীমান্ত রিলেটেড যখন কোশ্চেন থাকে তোমার মাথায় কিন্তু ম্যাপ অর্থাৎ জিওগ্রাফির ম্যাপ তোমার মাথায় আসতে হবে, তবেই তো হবে। না হলে তোমার পক্ষে কিন্তু ব্যাপারটা তুমি যদি মুখস্থ করে থাকো সেক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে, ভুলে যেতে পারো। তো আমরা যদি ম্যাপ একটু দেখে নিই, দেখো ম্যাপে যদি দেখো বলছি যে বাংলাদেশের সাথে কার সীমান্ত ভাগ করা নেই, এটাই তো জানতে চাইছে। এই হচ্ছে আমি ছবিটা তোমাদের জন্য দিয়ে দিয়েছি, দেখো ছবিটা দেখো, এই হচ্ছে বাংলাদেশ, দেখতে পাচ্ছ বাংলাদেশ। তো বাংলাদেশের আশপাশে আমাদের কি রাজ্য আছে দেখে নাও। দেখো ওয়েস্ট বেঙ্গল আছে, এখানে আসাম আছে, এখানে মেঘালয় রয়েছে, তাই তো, মিজোরাম রয়েছে। তাহলে এখানে স্যার নেই কোনটা? না সরি, মিজোরাম নেই। এখানে দেখো ত্রিপুরা আছে। তাহলে এখানে স্যার নেই কোনটা? না মিজোরাম। মিজোরামটা হ্যাঁ থাকবে, সরি ভুল বললাম, মণিপুরটা থাকবে না। দেখো মণিপুর, তো উত্তর এখানে হবে মণিপুর। তো মণিপুর রাজ্যটা যার হচ্ছে বাংলাদেশের সঙ্গে কোনো সীমান্ত নেই, এই যে মণিপুর। তো মণিপুরের দেখো বাংলাদেশের সাথে অ্যাজ সাচ কোনো সীমান্ত নেই। তাহলে উত্তর কি হবে স্যার? না উত্তর হবে মণিপুর। ক্লিয়ার? আচ্ছা এবার দেখি ব্যাপারটা বলি যে বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত, সেটা হচ্ছে 4000 কিলোমিটারেরও
ওপর, মানে 4000 কিলোমিটার প্লাস বাংলাদেশের সাথে ভারতের টোটাল সীমান্ত। সেখানে পশ্চিমবঙ্গ শুধুমাত্র বর্ডার শেয়ার করে যদি দেখি আমরা, পশ্চিমবঙ্গের বর্ডার শেয়ার সেখানে যদি দেখি সেটাও তোমরা দেখতে পাবে 2200 প্লাস। ক্লিয়ার? অ্যাকচুয়ালি আমি বলছি না যে একবার 4000 কিলোমিটার, 4096.7 কিলোমিটার এরকম হবে বাংলাদেশের সাথে ভারতের বর্ডার। তো সব থেকে লেন্দিয়েস্ট বর্ডার যদি বলো সেটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের বর্ডার, যেটা আমাদের মধ্যে রয়েছে। ক্লিয়ার? তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে কিছুটা পার্ট একটা ভাগ করে সেটা। ক্লিয়ার? তো উত্তর হচ্ছে মণিপুর, এখানে উত্তর হবে, বাকিগুলো তো অপশানে উত্তর হচ্ছে না। চলো আমরা চলে আসি নেক্সট 4 নম্বর কোশ্চেন। ভারতে 82.5 ডিগ্রি মানে হচ্ছে 82.5 ডিগ্রি ইস্ট, এই দ্রাঘিমা রেখাগুলো গুরুত্বপূর্ণ কেন? তো 4টি অপশন দেখো। আগে আমি বলি যে দ্রাঘিমা রেখা আর অক্ষাংশ বা অক্ষরেখা, এই যদি গ্লোবটা তুমি চিন্তা করো, তো এই বরাবর মোটামুটি অক্ষরেখাগুলো গেছে আর এই বরাবর দ্রাঘিমা রেখাগুলো গেছে, এরকম একটা গ্রস চিত্র তোমরা জানো। তো দ্রাঘিমা রেখাগুলোর গুরুত্বপূর্ণ কেন সেইটা দেখো না, 4টি অপশন এখানে দেওয়া আছে, তোমরা একবার ভালো করে পড়ে নাও। তো 4টি অপশন পড়ে তোমার কি মনে হচ্ছে কি হতে পারে? দ্রাঘিমা রেখাগুলো যদি এই বরাবর যায় তাহলে সেক্ষেত্রে উত্তরটা কি হতে পারে? উত্তর এখানে যেটা হবে সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ এটির দ্বারা ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয়। 82.5 ডিগ্রি ইস্ট এই দ্রাঘিমা রেখার সাহায্যে, বা এর গুরুত্ব কেন না, এর সাহায্যে ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয়। ঠিক আছে, এরপরে বলো যে এই যে 82.5 ডিগ্রি ইস্ট, এই যে দ্রাঘিমা রেখাটা, এটা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? আমি বলে দিই তোমাদের জন্য সুবিধার জন্য কি কি রাজ্যের উপর দিয়ে গেছে। সেটা হচ্ছে ইউপি মানে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আচ্ছা ওড়িশার উপর দিয়ে গেছে, আচ্ছা অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে গেছে, আর কোথার উপর দিয়ে গেছে? ছত্তিশগড়। ঠিক আছে, তাহলে ইউপি, এমপি, এপি মানে অন্ধ্রপ্রদেশ 3টে হয়ে গেল, ওড়িশা, ছত্তিশগড়, টোটাল 5টা রাজ্যের মধ্য দিয়ে গেছে আমাদের 82.5 ডিগ্রি ইস্ট এই দ্রাঘিমা রেখাটা। আর এর কাজ কি না, ভারতের প্রমাণ সময় নির্ণয় করা। কমেন্ট সেকশনে তোমরা উত্তর দেবে যে কলকাতার যে দ্রাঘিমা রেখা যেটা আছে কলকাতার, সেটা কত ডিগ্রি ইস্ট সেটা বলবে। ঠিক আছে, মানে কলকাতার দ্রাঘিমাংশ কত সেটা তোমরা বলবে কমেন্ট সেকশনে। ক্লিয়ার? এটা ভারতের বললাম, শুধু কলকাতারটা তোমরা বলবে। ক্লিয়ার? চলো আমরা চলে আসি 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনটা দেখো যে কর্মক্ষেত্রে যৌন হয়রানি এই আইনটা কত সালে প্রণীত হয়? এটা তোমাদের আমি যখন জেন্ডার অ্যাওয়ারনেস পড়িয়েছিলাম তখনও হয়তো বলেছিলাম এই প্রশ্নটা, তো সেইটা তোমাদের মনে আছে কিনা দেখো। 1997, 2005, 2013 নাকি 2016 কর্মক্ষেত্রে অনেক সময় যৌন হয়রানির শিকার হয়ে থাকেন মহিলারা। তো তার বিরুদ্ধে যে অ্যাক্টটা, সেই অ্যাক্টটাও আমি বলে দিচ্ছি, POSH, পোস, এটা অ্যাক্ট। এই অ্যাক্টটাই এখানে জানতে চাইছে কবেকার অ্যাক্ট। ক্লিয়ার? তো উত্তরটা কত হবে স্যার? উত্তর হবে 2013। 2013 হচ্ছে এই স্পেশাল অ্যাক্টটা হয়েছিল কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া, তার জন্য হয়েছিল পস অ্যাক্ট 2013-তে। ক্লিয়ার? এবার দেখো 1997 এখানে একটা খুব ইম্পর্টেন্ট আছে, এখানে হচ্ছে বিশাখা গাইডলাইন, সুপ্রিম কোর্টের বিশাখা গাইডলাইন। ঠিক আছে, এটাও কিন্তু ওই হেনস্থা, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা, হয়রানি এর বিরুদ্ধে কিন্তু বিশাখা গাইডলাইন, সেটা কিন্তু 1997। তো পরবর্তীকালে তার উপর ভিত্তি করে আরও একটা আনা হয়েছে যাতে করে মেয়েদের সেফটি বা সুরক্ষার দিকটা দেখা হয়, তো সেইটা হচ্ছে কিন্তু 2013 অ্যাক্ট। ক্লিয়ার? 2005-এ যদি আসে স্যার কি হতে পারে না, 2005-এও স্যার একটা অ্যাক্ট আছে, সেটা হচ্ছে রাইট টু ইনফরমেশন, RTI অ্যাক্ট 2005-এর হচ্ছে রাইট টু ইনফরমেশন। তাই তো, এই একটা আছে, এটা মনে রাখবে। তাহলে বাকি অপশনগুলো আমি টুকটাক বলে দিলাম কি কি অ্যাক্ট কোন সালে জড়িত আছে। আশা করি বুঝতে পারলে। ভিডিওটা যদি না বুঝতে পারো একবার পজ করে দেখে নাও, ব্যাক করে একবার দেখে নাও। চলো আমরা 6 নম্বর কোশ্চেনে আসি। 6 নম্বর কোশ্চেন আজকের 2017 সালের সংশোধনী অনুযায়ী মাতৃত্বকালীন সুবিধা আইনে কর্মজীবী মহিলাদের জন্য সবেতন ছুটির সময়কাল, এটাও তোমাদের আগে করিয়েছি আমরা 11 নম্বর সেটে, এটাও আছে। এবং তোমাদের যখন আগে আমি জেন্ডার অ্যাওয়ারনেসের ক্লাস করিয়েছি বা কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সের ক্লাস করিয়েছি, তখন এই ধরনের কোশ্চেনগুলো আমি রেখেছিলাম যাতে করে তোমাদের বারবার রিপিট হয়, তোমাদের মাথার মধ্যে পুরো একবারে মানে সেট হয়ে যায় যাকে বলে। তো চলো এখানে বলছে মাতৃত্বকালীন এই যে সুবিধা, কর্মক্ষেত্রে মাতৃত্বকালীন সুবিধা, সেটা বর্তমানে কত হয়েছে স্যার না, বর্তমানে স্যার হয়েছে 26 সপ্তাহ। 26 সপ্তাহ হয়েছে বর্তমানে। আগে স্যার কত ছিল? আগে স্যার ছিল এই 12 উইকস, 12 সপ্তাহ। তো এখন সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে মাতৃত্বকালীন সুবিধা কোনো মহিলার, সেক্ষেত্রে 26 সপ্তাহ কর্মক্ষেত্র থেকে তাকে 26 সপ্তাহ ছুটি দেওয়া হবে কোনো কর্মজীবী মহিলার মাতৃত্বকালীন সুবিধা বা এই আইনের জন্য। ক্লিয়ার? বোঝা গেল? এবং অবশ্যই সবেতন, এটা মনে রাখবে, বেতন পাবে কিন্তু সবেতন 26 সপ্তাহ ছুটি। ক্লিয়ার? আচ্ছা চলো আমরা যাব নেক্সট 7 নম্বর কোশ্চেন আজকে।
ভারতীয় সংবিধানের ধারা 17 বর্ণিত হয়েছে, এটা পলিটিক্যাল সায়েন্স থেকে কোয়েশ্চেন তোমাদের। তো পলিটিক্যাল সায়েন্সের দেখো যে ভারতীয় সংবিধানের 17 নম্বর ধারাতে কি বর্ণিত হয়েছে। তো এটা সবাই খুব ইজি কোশ্চেন, তোমরা জানো যে 17 নম্বর ধারায় বলা আছে অস্পৃশ্যতার বিষয়টা, অর্থাৎ অপশন যারা সি করছো আনটাচেবিলিটি অ্যাবলিশন, তো সেইটা কিন্তু একদম ঠিক হবে, অস্পৃশ্যতা নেই। এবার বাকিগুলো যদি দেখো, কোনো বৃত্তি বা পেশা অবলম্বন বা সমিতি গঠন এই ধরনের বিষয়গুলো কোথায় আছে বলো তো? 19-এর মধ্যে সাবসেকশন এ বি সি ডি করে দেখবে সব আছে, সাব আর্টিকেল রয়েছে, তো তার মধ্যে এই দুটো জিনিস রয়েছে, পেয়ে যাবে। আচ্ছা, আর বিনা ব্যয়ে শিক্ষা বা রাইট টু ফ্রি এডুকেশন, এটা নিয়ে তো নানান জায়গায় বলা হয়েছে। 21-এর এতে আছে, যেমন 6 থেকে 14 বছরের বাচ্চাদের শিক্ষার অধিকার, সেটা তোমার কর্তব্যেও রয়েছে, তাই না? ডিপিএসপিতেও রয়েছে যে শিক্ষাকে কত ইম্পর্টেন্স বিভিন্ন জায়গায় সংবিধানে দেওয়া হয়েছে, সেটাতে বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে। তো এই প্রশ্নের উত্তর যেটা হবে 17 নম্বর আর্টিকেল, অস্পৃশ্যতা নিষিদ্ধ করো। ক্লিয়ার? চলো আমরা চলে আসি 8 নম্বর কোয়েশ্চেন আজকে। বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার সংবিধানের কত নম্বর ধারায় আছে? এটাও সংবিধানের একটা কোয়েশ্চেন। এই যে বললাম বাক স্বাধীনতা মানে কি, ভারতের সিটিজেনদের বা ভারতের নাগরিকদের যে বাক স্বাধীনতার মতামত প্রকাশের যে অধিকার, এই বিষয়টা কত নম্বরে আছে স্যার? এই বিষয়টা আছে আর্টিকেল নাম্বার 19। এই আর্টিকেল নাম্বার 19-এর মধ্যে আর্টিকেল 19-এর এ বি সি এরকম করে দেখবে অনেকগুলো আর্টিকেল রয়েছে, তো অবভিয়াসলি বাক স্বাধীনতা ব্যাপারটা 19-এই রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবার বাকি যদি অপশনগুলো দেখো, আর্টিকেল 20, আর্টিকেল 21, আর্টিকেল 22, প্রত্যেকটা আর্টিকেল মৌলিক অধিকারের ইম্পর্টেন্ট। যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছো, যারা ইন্ডিয়ান পলিটি পড়েছো, তারা এই আর্টিকেলগুলো খুব ভালো করে নিশ্চয়ই মনে রেখেছো, কারণ কোন আর্টিকেল থেকে এখানে কোয়েশ্চেন আসবে সেটা কেউ জানে না। সো এই আর্টিকেলগুলো, বিশেষ করে মৌলিক অধিকারের আর্টিকেল, মৌলিক কর্তব্যের আর্টিকেল বা ডিপিএসপির আর্টিকেল, এগুলো খুব ভালো করে পড়ে রাখবে, কারণ এখান থেকে প্রিভিয়াস ইয়ারও কোয়েশ্চেন এসেছে, সামনের বছরও কোয়েশ্চেন আসবে বা গ্রুপ সিডিতেও আসতে পারে। ক্লিয়ার? চলো আমরা 9 নম্বর কোয়েশ্চেনে আসি। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কি? কম্পিউটারের কোশ্চেন। আচ্ছা, যেখানে 4টি অপশন, সুপার কম্পিউটার, পাওয়ার কম্পিউটার, হার্ড কম্পিউটার, নাকি কোনোটিই নয়, এই 4টি অপশন তোমাদের দেওয়া আছে, তাই তো? তো দেখো সব থেকে শক্তিশালী যে কম্পিউটার, অবভিয়াসলি দেখো সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার, তো তার মধ্যেও আমি একটা নাম বলছি, সেটা হচ্ছে ফ্রন্টিয়ার, যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে ইউএসের। তো এইটা হচ্ছে সব থেকে শক্তিশালী, ফ্রন্টিয়ারটা হচ্ছে একটা সুপার কম্পিউটার, এটা মনে রাখো। বাকি তুমি পাওয়ার বা হার্ড কম্পিউটার এগুলো দেখেই বুঝতে পারছো, এগুলো তো হবে না। তো সুপার কম্পিউটার এইটা মনে রাখবে, অপশান এ এখানে উত্তর হবে। যাবো আমরা, দেখো 10 নম্বর কোয়েশ্চেন। কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে? কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে? হার্ডওয়্যার, সফটওয়্যার, মডেম, না কোনোটিই নয়, তাই তো? তো 4টি অপশানের মধ্যে দেখো উত্তর কি হবে? উত্তর হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার মানে কি বলতো? না, সফটওয়্যার আমার ভাগ আছে, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সফটওয়্যার মানে যে জিনিসকে তুমি ছুঁতে পারবে না বা যে সঙ্গে টাচ করতে পারবে না, কিন্তু একটা প্রোগ্রাম চালাতে গেলে এটাকে সফটওয়্যারকে লাগবে, বা প্রোগ্রামের কাজ করে সফটওয়্যার কাজ করবে। এখানে দেখো প্রোগ্রাম সমষ্টি এখানে বলেই দিচ্ছি, তো সেই হিসাবে সে কাজ করবে কম্পিউটারে। তো এখানে উত্তর হবে সফটওয়্যার। বাকি হার্ডওয়্যার তো বুঝতে হবেই না, মডেমও অন্য জিনিস, সেটা হবে না, আর কোনোটি না তো হচ্ছে না। তো অপশান বি এখানে রাইট অ্যান্সার হবে। চলো আজকের 11 নম্বর কোয়েশ্চেন আসার আগে একটা বলে দিই, তোমরা 15টা প্র্যাকটিস সেট যারা যারা এখনও কিনতে চাও বা যারা যারা আমাদের সঙ্গে টিমের সঙ্গে যোগাযোগ করতে চাও, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এখানে 15টা প্র্যাকটিস সেট তো রয়েছে, এই 15টা প্র্যাকটিস সেটের সলিউশন আমরা আস্তে আস্তে আপলোড করে দেবো। কিছু আপলোড করা আছে, কিছু আপলোড কয়েকটা দিনের মধ্যেই হয়ে যাবে। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, 15টা প্র্যাকটিস সেট নিতে চাইলে তোমরা 150 টাকা প্রাইস পে করবে এবং তার স্ক্রিনশট পাঠাবে। বাকিটা আমাদের টিম তোমাকে বলে দেবে যে কি করতে হবে। তোমরা জাস্ট এখানে একটা মেসেজ পাঠিও বা এটা হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করলে আমাদের টিম বাকিটা তোমাদের ব্যবস্থা বলে দেবে কি করতে। চলো আমরা 11 নম্বর কোয়েশ্চেনে আসি। 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, কুম্মি কোন রাজ্যে পরিবেশিত একটি লোকনৃত্য? 4টি অপশান, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, নাকি কর্ণাটক। দেখো 4টি যে অপশান রয়েছে, 4টেই দেখো তোমরা যদি দেখো সাউথ ইন্ডিয়ান স্টেটের বা সাউথের দিকে তোমার রাজ্যগুলো। তো কুম্মি এখানে দেখো যে লোকনৃত্যটা আছে, এখানে তোমাদের উত্তর অ্যাকচুয়ালি হবে কেরালা প্লাস তামিলনাড়ু, দুটো রাজ্যতেই এই লোকনৃত্যটা খুব তোমার প্রসিদ্ধ। যদি তোমাদের উত্তরপত্রে যারা যারা আমাদের পেপার নিয়েছো যদি ভুল থাকে কোথাও, যদি কোনো একটা রাজ্য দেওয়া থাকে, তুমি এটা ঠিক করে নাও যে তামিলনাড়ুতেও আছে না কেরালাতেও আছে, এই দুটোই অ্যান্সার হবে এই ফোক ডান্সটার জন্য। ক্লিয়ার? কুম্মি এই ফোক ডান্সটা তামিলনাড়ু প্লাস কেরালা দুটোতেই খুব প্রসিদ্ধ একটি লোকনৃত্য, দুটোতেই প্রসিদ্ধ একটি লোকনৃত্য, বাকিটাই তো হচ্ছে না। আচ্ছা, অন্ধ্রপ্রদেশে আর কর্ণাটক, দেখো অন্ধ্রপ্রদেশে তোমার কুচিপুড়ি জানো তোমরা, কর্ণাটকে ইয়াকসাগানা বলে একটা লোকনৃত্য আছে, সেটাও জানো। চলো আমরা 12টায় আসি। 12 বলছে, হোজাগিরি কোন রাজ্যের একটি ঐতিহাসিক বা ঐতিহাসিক নয় ঐতিহ্যবাহী নৃত্য? এটাও একটা নৃত্যের মধ্যে পড়ে, তোমাকে মনে রাখতে হবে এটা। এটা উত্তর যেটা হবে এটা হচ্ছে ত্রিপুরা।
ত্রিপুরা। এখানে কি হয়, 4জন বা 6জন মেয়েদের একটা ডান্স গ্রুপ থাকে, যারা কি করে এই ডান্সের মাধ্যমে কি করে না, ডান্সের মাধ্যমে তারা হাতে ধরো তোমার থালা, আর মাথায় ধরো জলের বোতল, পায়ে কোনো একটা কিছু, মানে ব্যালেন্স, সুন্দর ব্যালেন্স করে একটা তোমার এই নৃত্যটা আছে। যদি তোমাদের গুগলে সার্চ করতে ইচ্ছা করে তোমরা একটু দেখে নিও। তো হোজাগিরি এই যে নৃত্যটা, সেটা হচ্ছে ত্রিপুরার নৃত্য, যেটা হচ্ছে ব্যালেন্স করে মেয়েদের একটা নৃত্য, 4জন বা 6জন গ্রুপের মেয়েদের একটা গ্রুপ ডান্স, এটা যেখানে হচ্ছে ব্যালেন্সিং করে তারা ওই নৃত্যটা পরিবেশন করে। ক্লিয়ার? এবার আসামের ক্ষেত্রে জানো তোমরা বিহু, মণিপুরি ডান্স এগুলো রয়েছে। আমি অনেক ক্লাস করিয়েছি তোমাদের ডান্স সম্পর্কিত, কালচারাল যে ভিডিওগুলোতে করিয়েছি, সেখানটা ভিডিওগুলো প্রিভিয়াসলি ভিডিওগুলো দেখে নাও, তোমাদের সমস্ত আইডিয়া হয়ে যাবে এখানে। ক্লিয়ার? চলো আমরা 13 নম্বর কোশ্চেনে আসি। ভারতে অর্থনৈতিক সংস্কার যে ব্যবস্থা, সেটা আনুষ্ঠানিকভাবে কবে করা হয়েছিল? 4টি অপশান দেওয়া আছে: জুলাই 1991, আগস্ট 47, জানুয়ারি 1980 এবং মার্চ 1990। অর্থনৈতিক যে সংস্কার, মানে যেটা তোমরা সোজা কথায় বললে, তোমরা স্যার অনেকেই জানো যে এলপিজি মডেল, এলপিজি মডেল বললেই তোমরা বুঝে যাও যে এলপিজি যে মডেল, তো এইটাই হচ্ছে অর্থনৈতিক সংস্কার। এটা কবে হয়েছিল স্যার? না, হয়েছিল স্যার জুলাই 1991-এ, অর্থাৎ 91 সালের জুলাই মাস থেকে। ক্লিয়ার? তখন প্রাইম মিনিস্টার কে ছিল স্যার? প্রাইম মিনিস্টার ছিলেন পিভি নরসিমহা রাও, ইনি ছিলেন প্রাইম মিনিস্টার। আর অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং, ইনি ছিলেন অর্থমন্ত্রী। অর্থাৎ উনি প্রাইম মিনিস্টার, ইনি অর্থমন্ত্রী। এনাদের সময়ই হয়েছিল মানে ওই এলপিজি মডেল 1991-এ, যেটা আমরা বলছি যে অর্থনৈতিক সংস্কার, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। তাই তো? তোমরা পরিচিত এই বিষয়টা নিয়ে। এবার আগস্ট 47 সাল তো জানো কেন হয়েছিল। এবার বাকিগুলো আমি আর আলোচনা করছি না এখানে, তোমরা উত্তরগুলো জাস্ট দেখে নাও। আচ্ছা, 14 নম্বর কোশ্চেনটা হচ্ছে বেসলাইন শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো বেসলাইন শব্দটা কোন খেলার সাথে যুক্ত, এটা কি হবে স্যার? না, এই ধরনের খেলার টার্মও তোমাদের পরীক্ষায় আসে। যেমন নৃত্য তোমাদের পরীক্ষায় আসে, ফোক নৃত্য যেটা আছে সেটাও পরীক্ষায় আসে, তেমনি খেলার টার্মও পরীক্ষায় আসতে পারে। তো এখানে দেখো কোন খেলার সাথে যুক্ত এই টার্মটা। তো বেসলাইন এই টার্মটা হচ্ছে টেনিস খেলার সাথে যুক্ত। এই টার্ম কিছু মনে রাখতে হয় স্পোর্টসে। তো বেসলাইন হচ্ছে টেনিস খেলার সাথে যুক্ত। বাকি ক্রিকেট, ফুটবল, বক্সিং এদের সাথে হাজার হাজার শব্দ যুক্ত আছে, কিন্তু তোমাকে কোনটা চেয়েছে সেটা তোমাকে জানতে হবে। খেলাধুলা সম্পর্কে যারা একটু অবগত আছো তারা এইসব উত্তর অবশ্যই দিয়ে দেবে। ক্লিয়ার? আচ্ছা চলো আমরা দেখো বেসলাইনের ছবি দেখিয়ে দিই। এই দেখো, হোয়াট ইজ বেসলাইন ইন টেনিস, দেখো এখানে দেখাচ্ছে লাইনটা। যারা টেনিস খেলা টুকটাক ফলো করো তারা ছবিটা একটু দেখে নাও। চলো আমরা যাব 15 নম্বর কোশ্চেনে। গ্র্যান্ড স্ল্যাম শব্দটি কোন খেলার সাথে জড়িত? যখন আমি স্পোর্টসের ভিডিও করেছিলাম না তোমাদের জন্য, তো স্পোর্টসের ভিডিওতে গ্র্যান্ড স্ল্যাম নিয়ে বিস্তর আমি ক্লাস দিয়েছি, তোমরা সেখান থেকে দেখলে অবশ্যই কোশ্চেনটা এখানে করতে পারবে। দেখো কী কী দেওয়া আছে: হর্স রেসিং, শুটিং, হকি নাকি টেনিস। তো গ্র্যান্ড স্ল্যাম জানো তোমরা যে গ্র্যান্ড স্ল্যাম শব্দটি কিসের সঙ্গে যুক্ত? না, গ্র্যান্ড স্ল্যাম যে শব্দটা সেটা হচ্ছে টেনিসের সঙ্গে যুক্ত। টেনিসের সঙ্গে যুক্ত হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম শব্দটা, যেখানে তোমরা পড়েছো যে ইউএসএ ওপেন, উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন, এইসবগুলো পড়েছো না, ফ্রেঞ্চ ওপেন। তো একটা ক্যালেন্ডার ইয়ারে এই 4টে যে বড় বড় টেবিল টুর্নামেন্ট যারা জেতে, তারা হচ্ছে এক ক্যালেন্ডার ইয়ারে একটা গ্র্যান্ড স্ল্যাম পায়, মানে ইয়ার গ্র্যান্ড স্ল্যাম তারা পুরস্কারটা পেয়ে থাকে। তাই তো? মানে একটা বিশাল সম্মান টেনিসের ক্ষেত্রে এইটা। তাহলে স্যার টেনিসের ছাড়া আর কোথাও কি আছে? হ্যাঁ আছে, আরও কোনো কোনো ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়। যেমন টেনিসের ছাড়াও বাস্কেটবলের ক্ষেত্রেও শব্দটা ব্যবহার করা হয়, বাস্কেটবলের ক্ষেত্রেও, বেসবলের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। বাট যদি অপশানে থাকে তোমার গ্র্যান্ড স্ল্যাম, তাহলে যদি টেনিস অপশানে থেকে থাকে, অন্যগুলো হয়তো আছে কিন্তু টেনিস অপশানে আছে, তুমি টেনিসই প্রথম ডাক দেবে, মানে ফার্স্ট প্রায়োরিটি টেনিস হবে। ওটা বাদ দিয়ে বাকিগুলো থাকলে ঠিক আছে, বা যদি না থাকে টেনিস, তখন তোমাকে এইগুলো করতে হবে, বাস্কেটবল বা বেসবল এগুলো করতে হবে। ক্লিয়ার? তো এইটা এবং গ্র্যান্ড স্ল্যাম নিয়ে বললাম, বিস্তর ক্লাস দেওয়া আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করে নিও। আচ্ছা নেক্সট 16 নম্বর কোশ্চেন। পারমাণবিক বোমা কে আবিষ্কার করেন? দেখো আবিষ্কার, ইনভেনশন, এই বিষয়টা তোমাদের সিলেবাসে রয়েছে, স্পেশালি গ্রুপ সি সিলেবাসে রয়েছে। দেখবে পারমাণবিক বোমা কে আবিষ্কার করেন, তো তোমরা জানো এনার নাম, তো তার নাম হচ্ছে অপশান সি, যেটা হচ্ছে ওপেনহেইমার। কোন সময় স্যার? না, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কাল স্যার 1939 to 45, এইটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল। তো সেই সময় ম্যানহাটন প্রকল্প বা ম্যানহাটন প্রজেক্ট বলে একটা প্রজেক্ট ছিল, যেখানে পারমাণবিক বোমা আবিষ্কারের উপর কাজ চলছিল এবং সফলও হয়েছিল। সেই সফলতার পিছনে সবথেকে বড় অবদান, বা বলতে পারো অবদানের মধ্যে সবথেকে যারা যারা যুক্ত ছিলেন, তার মধ্যে এনার নাম বা এনাকে পারমাণবিক বোমার আবিষ্কারক হিসেবে চিহ্নিত করা হয়। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে প্রজেক্টটার নাম আমি একবার লিখে দিই, সেইটা হচ্ছে ম্যানহাটন প্রজেক্ট।
মনে রাখবে এই প্রজেক্টটাও কিন্তু আসে, এটা হচ্ছে এই পারমাণবিক বোমা আবিষ্কারের সঙ্গে রিলেটেড এবং ওপেনহেইমার। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো মাইকেল ফ্যারাডে, সেটা হচ্ছে মাইকেল ফ্যারাডের ক্ষেত্রে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। মনে রাখো একটু, ইলেকট্রোম্যাগনেটিক, আমি ছোট করে লিখছি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটা নিয়ে আবিষ্কার করেছিলেন মাইকেল ফ্যারাডে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর ওপেনহেইমার তো বলে দিলাম যে পারমাণবিক বোমার ক্ষেত্রে। ক্লিয়ার? চলো আমরা আসি 17 নম্বর কোয়েশ্চেন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, খুব সোজা, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটাকে তোমরা WWW বলো। ক্লিয়ার? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এখানে দেওয়া আছে দেখো। তো এটা কে আবিষ্কার করেছিলেন? 4 জন বিজ্ঞানীর নাম দেওয়া আছে দেখো, 4 জনের নাম, আবিষ্কারকের নাম দেওয়া আছে। তো 4 জন নামের মধ্যে দেখো এই দুজনের নামের সঙ্গে তোমরা পরিচিত, জুকারবার্গ আর স্টিভ জবস পরিচিত, আমি বলবো। আর এটা বাদে যদি আমি বলি তাহলে কে আবিষ্কার করেছিলেন, তাহলে অপশন হবে বি, বার্নার্স লি। ঠিক আছে, টিমোথি বার্নার্স লি, যিনি এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা আবিষ্কার করেছিলেন। আচ্ছা, এবার দেখো স্টিভ জবস, জানো যে অ্যাপেলের যে ফোন, অ্যাপেলের যে ট্যাব সব আছে, তো তার ওয়ান অফ দ্য কোফাউন্ডার বলতে পারো স্টিভ জবস। এবং স্টিভ জবসের একটা বিখ্যাত উক্তি তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে বিখ্যাত একটা উক্তি ছিল যে স্টে হাংরি, HUNGRY, স্টে হাংরি, স্টে ফুলিশ, স্টে হাংরি, অলওয়েজ হাংরি থাকো, কিন্তু আচরণ করো বা থাকো ফুলিশ, বোকার মতো। মানে কি বলতো, কত বড় মাপের কথা উনি বলেছেন, স্টে হাংরি স্টে ফুলিশ। এটা হচ্ছে স্টিভ জবসের একটা বিখ্যাত কোনো একটা ভাষণে তিনি বলেছিলেন। তো সে স্টিভ জবস। আর মার্ক জুকারবার্গ তো জানো, ফেসবুক, তার সঙ্গে জড়িত, নামটা তোমরা সকলেই জানো। এটা ক্লিয়ার? তাহলে এই প্রশ্নের উত্তর কি? অপশান বি। চলো আজকের 18 নম্বর কোয়েশ্চেন, ইকোনমিক্স থেকে কোয়েশ্চেন দিয়েছি যে ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, নাকি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নাকি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নাকি ফাইন্যান্স কমিশন, তাই তো? তো দেখো এবার প্রশ্নটা কি, তো ভারতের যে টাকার যোগান মানে কারেন্সি, এই টাকার যে যোগান কারা নিয়ন্ত্রণ করে বলেছে, তা উত্তর কি হবে স্যার? না, উত্তর হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের টাকার যোগান নিয়ন্ত্রণ করে, কয়েন বা কারেন্সি, তোমার কারেন্সি ছাপানোর পিছনে, তো সেই সবের অবদান হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ক্লিয়ার? বাকিগুলো এই প্রশ্নটার সঙ্গে যাচ্ছে না। এবার বাকি অপশানগুলো যদি দেখি, দেখো অর্থমন্ত্রকের বর্তমানে যিনি অর্থমন্ত্রী আছেন নির্মলা সীতারামন, জানো। আচ্ছা, এরপরে দেখো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে SBI, যেটার আগে নাম ছিল কি ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো SBI কবে হয়েছে স্যার? SBI হচ্ছে 1 জুলাই 1955, 1 জুলাই 1955-তে SBI স্যার। ওকে। আচ্ছা, অর্থ কমিশন, পলিটিক্যাল সায়েন্স যারা পড়েছো, ইন্ডিয়ান পলিটি যারা পড়েছো, তারা অর্থ কমিশনকে নাম জানো, যে অর্থ কমিশনের আর্টিকেল নাম্বার কত সে আছে? আর্টিকেল নাম্বার 280, 280-তে। অর্থ কমিশনের মেম্বার আছে টোটাল 5 জন, মানে 4+1, একজন চেয়ারম্যান, 5 জন রয়েছে অর্থ কমিশন। অর্থ কমিশনের স্যার কাজ কি না, যত রাজস্ব বা রেভিনিউ স্টেট এবং কেন্দ্র রাজ্যের মধ্যে যে বন্টনের যে ব্যবস্থা কিভাবে হবে, সেটা অর্থ কমিশনের কাজ। টুকটাক যারা পড়েছো তারা জানো এটা। আচ্ছা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্যার কবে প্রতিষ্ঠিত হয়? 1935-এ RBI প্রতিষ্ঠিত হয়। ক্লিয়ার? তার সমস্ত ইনফরমেশন টুকটাক করে বলে দিলাম। প্রশ্নের উত্তর কি হবে স্যার? বি। চলো এবার আজকে 19 নম্বর কোয়েশ্চেন আসি। নিচের কোন উদ্ভিদ গোষ্ঠী মেসোফাইট? বায়োলজি একটু কোয়েশ্চেন দিয়েছে একটা দুটো, তো বায়োলজি থেকে কোয়েশ্চেনটা এসেছে, মেসোফাইট উদ্ভিদ কারা বলে? মেসোফাইট উদ্ভিদ হচ্ছে সেই উদ্ভিদ গোষ্ঠী যারা শুষ্কও নয় অথবা সিক্তও নয়, ঠিক আছে, খুব আর্দ্রও নয় খুব শুষ্কও নয়, এই পরিবেশে জন্মাতে পছন্দ করে, তারা হচ্ছে মেসোফাইট উদ্ভিদ। মনে রাখো একটু। ক্লিয়ার? এখানের মধ্যে কোনটা হবে মেসোফাইট উদ্ভিদ? দেখো এইগুলো যদি দেখে থাকো, উত্তর একটাই হবে, অপশান হচ্ছে বি, জাম ও কাঁঠাল। বাকি অপশানে হচ্ছে না। দেখো কচুরিপানা, পানা, এরা তো জলে জন্মায়, তো এদেরকে কি বলবো স্যার? এদেরকে বলা হয় স্যার হাইড্রোফাইট। হাইড্রোফাইট, মনে রাখবে এটা। ক্লিয়ার? আচ্ছা, তো সুন্দরী, গরান গেওয়া, এরা যারা লবণাক্ত মাটিতে জন্মায়, তো এদেরকে কি বলা হয়? হ্যালোফাইট। ক্লিয়ার? আর দেখো ফণিমনসা, তো ফণিমনসা বা ফণিমনসা গাছ তোমরা দেখেছো কাঁটা জাতীয়, তো কাঁটা জাতীয় গাছের যে প্রভৃতি মানে যে প্রকৃতিতে, কোন প্রকৃতিতে এরা বেশি জন্মাতে পছন্দ করে, সেটা মরুভূমি অঞ্চলে, একটু মরুস্থলী অঞ্চলে কাঁটা জাতীয় উদ্ভিদ বেশি দেখা যায়। তো ফণিমনসা এটা কি হবে স্যার? জেরোফাইট। ক্লিয়ার? তো দেখো তাহলে আম, কাঁঠাল এরা হবে মেসোফাইট। বললাম কি শুষ্কও নয় আবার সিক্তও নয়, সেরকম পরিবেশে জন্মাতে পছন্দ করে। তো সেক্ষেত্রে অপশান অনুযায়ী তোমার আর কিছু করার নেই, এইটাই দাগ দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা চলো বাকিগুলো অপশানগুলো তোমরা যদি না মনে থাকে আরেকবার ভিডিওটা পজ করে ব্যাক করে দেখে নিও।
আচ্ছা চলো আজকের লাস্ট কোয়েশ্চেন, আজকের 11 নম্বর সেটের লাস্ট কোয়েশ্চেন, যে আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ হলো, চারটে অপশন, গ্রিন হাউস গ্যাস, দাবানল, বনবিকাশ, নাকি ওজোন স্তরের ক্ষয়, তাই তো? তো দেখো এটা এনভায়রনমেন্ট থেকে কোয়েশ্চেন। দেখো আবহাওয়া পরিবর্তনের জন্য যে মেইন কারণ সেটা অবভিয়াসলি গ্রিন হাউস গ্যাস ছাড়া অন্য কোনো অপশন এখানে যাচ্ছে না। কিন্তু স্যার দাবানল, বনবিকাশ এদেরও কিছু প্রভাব আছে, আছে প্রভাব, কিন্তু এদের দুজনের যে প্রভাব আছে সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনে, জলবায়ু পরিবর্তনে, ক্লিয়ার? এদের প্রভাব আছে জলবায়ু পরিবর্তনে, কিন্তু আবহাওয়া পরিবর্তনে গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাসের মধ্যে ধরো CO2 রয়েছে, CH4 মানে মিথেন রয়েছে, তারপরে হচ্ছে জলীয় বাষ্প রয়েছে, এগুলো তো সব রয়েছে, তারপরে হচ্ছে N2O রয়েছে, এই গ্যাসগুলো রয়েছে। এই গ্যাসগুলো তোমার আবহাওয়া পরিবর্তনের এই যে গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে এবং এরাই আবহাওয়া পরিবর্তন করে। আর এই দুটোর ক্ষেত্রে বললাম এরা জলবায়ু পরিবর্তন করে। আচ্ছা ওজোন স্তরের ক্ষয়, তোমরা জানো যে ওজোন স্তরের ক্ষয় হলে আমাদের ওজোন স্তরের যদি ক্ষয় হয়ে যায়, যেটা স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে রয়েছে, সেখানে কি হবে, সূর্যের যে ইউভি রে সেটা আমাদের ত্বকের ওপর পড়ে স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে, তাই তো? তো ওজোন স্তরকে বাঁচানোর জন্য একটা প্রোটোকল হয়েছিল যার নাম হচ্ছে মন্ট্রিল প্রোটোকল, জানো নিশ্চয়ই, আগেও আলোচনা করেছি মন্ট্রিল প্রোটোকল। কবে স্যার? 1987-এর হচ্ছে মন্ট্রিল প্রোটোকল, যেটা অ্যাক্টিভেট হয় কবে থেকে স্যার? 1989-এ। কি স্যার উদ্দেশ্য মন্ট্রিল প্রোটোকলে? ওজোন লেয়ারকে বাঁচাতে হবে, কারণ ওজোন লেয়ার যদি না সেভ করতে পারি তো সূর্য থেকে আসা ইউভি রে আমাদের পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে একটা সময় পরে, মানে পৃথিবীর সমস্ত মানুষের বিভিন্ন রকম ত্বকের যে বিভিন্ন সমস্যা বা আরও নানা রকম রোগের মানে বাসা বাঁধতে পারে। তো সেখান থেকে ওজোন লেয়ারকে বাঁচানো আজকের দুনিয়া খুব ইম্পর্টেন্ট, যার জন্য এই প্রোটোকলটা নিয়েছিল গোটা বিশ্বজুড়ে 1989 থেকে চালু হয়েছিল মন্ট্রিল প্রোটোকলে, কানাডার মন্ট্রিল শহরে। তো মন্ট্রিল শহর জানো, নাম শুনেছো, তো সেখানেই হয়েছিল এই মিটিংটা এবং সেখান থেকেই ওজোন লেয়ারকে বাঁচানোর একটা প্রচেষ্টা চলছে এই সময় থেকে, ক্লিয়ার? তো ওজোন স্তরের ক্ষয় বিষয়টা এই বিষয়টাই হলো। তাহলে উত্তর এখানে কি হবে স্যার? উত্তর এখানে হবে এ। আমি অনেকগুলো ইনফরমেশন বলে দিলাম, বাকি অপশন ওয়াইজ, ক্লিয়ার? তো আজকে 11 নম্বর প্র্যাকটিস সেটের আমরা 20টা কোশ্চেন ছিল, 20টা কোশ্চেন করে দিলাম। আমাদের যে প্র্যাকটিস সেটের বুক আছে সেই প্র্যাকটিস সেটের বুক থেকে আজকে 11 নম্বর প্র্যাকটিস সেটটা করিয়ে দিলাম। বাকি প্র্যাকটিস সেটগুলো খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে, সেটা জিকে, লজিক্যাল রিজনিং, বাকি আদার্সগুলো আপলোড হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে? আজকে সেশনটা এই পর্যন্তই থাকলো, ধন্যবাদ।